নমস্কার। তাহলে কি বাংলাদেশে যে এত উৎসাহের সহিত তারা নিজেদের স্বাধীন করেছিল, তারা বুক ফুলিয়ে বলেছিল হ্যাঁ আমরা দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছি, এবং আমরা এমন কিছু ঘটনা দেখেছি যেখানে বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, মানে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তাহলে কি এগুলো সব বৃথা ছিল? সত্যি সত্যি এগুলো বৃথা ছিল। কারণ তারা আজকে নিজেরাই বলছে যে তারা যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছিল সেই উপদেষ্টা মণ্ডলীরা নাকি ঠিকঠাক করে কাজ করছে না। কেন হঠাৎ করে তাদের এরকম ঘটনাগুলো ঘটছে, কি হয়েছে? আর সব থেকে বড় ব্যাপার, এত উত্তেজনা কেন বাংলাদেশের মধ্যে? চলুন এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। কিছুদিন আগে আমরা দেখতে পাই যে বাংলাদেশে বীভৎস পরিমাণে মানে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল, বয়কট ভারত, অর্থাৎ ভারতে যা জিনিসপত্র আছে সেগুলো বয়কট করো। কারণ নাকি সেই সময় নাকি ভারতবর্ষ শেখ হাসিনা গভর্নমেন্টকে পুরোপুরি সাপোর্ট করেছিল ইলেকশনে জেতার জন্য, আর যার ফলে বাংলাদেশিরা এককবদ্ধ হয় এবং তারা ভারতের এগেনস্টে ভারতের পণ্য বয়কট করা শুরু করে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে শুধুমাত্র ভারত বয়কট আর কিচ্ছু নেই। মানে মালদ্বীপের সেম, মানে মালদ্বীপের ডুপ্লিকেট করার চেষ্টা করেছিল এই বাংলাদেশ। ইভেন তারা সাফল্য পেয়েছিল তাদের কথা মতো, যে ডিক্টেটর অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল তারা ওই আগস্ট মাসের 5 তারিখে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যে কারণের জন্য বাংলাদেশে আবার উত্তেজনা বৃদ্ধি পেল? ঘটনায় মজা আছে, চলুন দেখা যাক যে কি এমন ঘটেছে। প্রথমত হচ্ছে বাংলাদেশে এই ভারত বয়কট অর্থাৎ ভারতের পণ্য বয়কট নিয়ে যেসব ঘটনা ছড়ানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, সেগুলি করেছিল মাত্র গুটি কয়েক ব্যক্তি। তারা বাইরে থেকে বসে ভারত সম্বন্ধে তারা একটা ভুল ধারণা বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। ফলে গিয়ে যা হয় আর কি, অর্থাৎ একটা সরকার যখন কন্টিনিউ থাকে তার ভালো মন্দ অবশ্যই থাকবে, সে মানে মানুষ তার প্রতি কি হয়, বিরক্ত হয়ে যায় একটা সময় এসে। ঠিক সে কারণের জন্যই তারা মানে ওইসব ব্যক্তিরা তারা এই সুযোগটাকে ব্যবহার করেছিল, এবং সেই সুযোগ ব্যবহার করার ফলে তারা ছাত্রদের দিয়ে সেখানে বিক্ষোভ তৈরি করে, এবং তার ফলে সেখানে যে গভর্নমেন্ট ছিল সেই সময় অর্থাৎ শেখ হাসিনার গভর্নমেন্ট, তারা একটা টাইম সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়। আর সেই সময় নাকি প্রায় 5 থেকে 600 লোক নাকি, ছেলে অর্থাৎ ছাত্র, তারা নাকি সেই সময় মারা যায়। মানে সেই সময় এই সরকারের দ্বারা ওই সব ছাত্রদেরকে নাকি হত্যা করা হয়। তো যাই হোক, ঘটনা হচ্ছে সেই কারণের জন্য এই গভর্নমেন্ট পড়ে যায় এবং শেখ হাসিনা ভারতে পলায়ন করে। আর ভারতে পলায়ন করার পরে সে ভারতবর্ষেই থেকে যায়। আর যেদিন পলায়ন করে সেখানে আমরা দেখেছি যে তার বঙ্গভবনে এমন উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি, তারা এমন এমন জিনিস নিয়ে নাচানাচি বা লাফলাফি করছিল যেগুলি গোটা বিশ্ব দেখেছে। তো বিষয় হচ্ছে, যেসব ব্যক্তি বা যারা এইসব ঘটনাগুলি ঘটালো আদতে তারাই কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে স্থান পায়নি। অর্থাৎ যার জন্য করলো চুরি সেই বলছে যে সে নাকি চোর। ঠিকই শুনছেন, এমন পটবদল হয়ে গেল যেটা কেউ কল্পনা করতে পারেনি। সেখানে মোহাম্মদ ইউনূস, তাকে উপদেষ্টা মণ্ডলীতে তাকে প্রধান হিসাবে রাখা হলো। কে এই মোহাম্মদ ইউনূস? এই মোহাম্মদ ইউনূস হচ্ছে বাংলাদেশের একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি, যিনি বা যার মাথার উপর হাত ছিল বাইডেনের, অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট বাইডেন। এবং এই বাইডেনের বলে মোহাম্মদ ইউনূস তিনি এমন কিছু কাজ করেন যেগুলো ভারতের জন্য দৃষ্টিকটু। তিনি প্রথমেই ইন্টেরিয়াম গভর্নমেন্টে আসা মাত্রই তিনি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রিলেশন স্থাপন করার চেষ্টা করেন। গণ অভ্যুত্থান তো হলো, ছাত্ররা কি করলো সেখানে, তারা ঠিক করলো যে তারা
এই মুহূর্তে গভর্নমেন্টটাকে হ্যান্ডেল করবেন। আর যে কারণের জন্য তারা নিজেরা চুজ করলো কিছু ব্যক্তিকে যারা এই গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকবেন, যার প্রধান হিসেবে রাখা হয় মোহাম্মদ ইউনূসকে। এই মোহাম্মদ ইউনূস হচ্ছেন নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তি, যাকে নোবেল দিয়েছিলেন বারাক ওবামা, আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট। আর সবথেকে বড় ব্যাপার, এই বাইডেনের খুব কাছের একজন মানুষ হলেন মোহাম্মদ ইউনূস। তো এই যে ঘটনা ঘটলো, সেই ঘটনার মধ্যে একটু বলে রাখি, মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম থেকে এর মধ্যে এই ঘটনার জন্য কিছুটা হলেও কিন্তু তিনি তার পটভূমি আগেই কিন্তু রচনা করেছিলেন। আর যেটা রচনা করতে সাহায্য করেছিল ইউএস ফর্মার প্রেসিডেন্ট বাইডেন। কারণ ইউনূসকে বলা হয়েছিল যে তোমাকে আমরা ক্ষমতায় বসাবো। এর পিছনে ইউএসের একটা কারণ রয়েছে। ইউএস কিছুদিন আগেই, অর্থাৎ যখন শেখ হাসিনা গভর্নমেন্টে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে সেন্ট মার্টিন সেটাকে নিয়ে একটা আলাদা দেশ করতে চায়। কিন্তু শেখ হাসিনা মানে ডাইরেক্টলি বলেননি যে কে বা কোন ব্যক্তি তাকে এই প্রস্তাব দিয়েছিল। আর শেখ হাসিনা সেই প্রস্তাব ডিনাই করার জন্য তাকে গভর্নমেন্ট থেকে সরে যেতে হয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে কী কারণে এইসব ঘটনাগুলি ঘটেছে। কিন্তু এর আগে বলে রাখি, এই মোহাম্মদ ইউনূসের আগে পটভূমি কিন্তু তৈরি করেছিল অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তিরা, যারা কিন্তু বর্তমানে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম হেল্প পায়নি। অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল পার্টি বিএনপি। এই বিএনপি কিন্তু প্রথম থেকে শেখ হাসিনা গভর্নমেন্টকে সরানোর জন্য প্রয়াস করে যাচ্ছিল, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছিল না। তো তাদের কাছে সুযোগ এসে গিয়েছিল এই ভারত বয়কট থেকে শুরু করে। কিন্তু এই বিএনপির সাথে পরবর্তী ক্ষেত্রে ইন্টেরিয়াম গভর্নমেন্টের মানে রোষ শুরু হয়ে যায়। কেন রোষ শুরু হয়ে যায়? কারণ হচ্ছে এই বিএনপি তারা বলেছিল ইন্টেরিয়াম গভর্নমেন্টকে যে আপনি চটপট ইলেকশন ডিক্লেয়ার করুন। কারণ একটা দেশ উইদাউট সরকারি কিন্তু বেশি দিন থাকতে পারে না। আর মোহাম্মদ ইউনূস যেহেতু ওনার মাথার উপরে বাইডেনের হাত ছিল, সেহেতু মোহাম্মদ ইউনূস কিন্তু একেবারে ওনার প্রথম এবং প্রধান বক্তব্য ছিল যে আমি সবার পূর্বে রিফর্মস করব, মানে সংবিধানের রিফর্মস করবেন। কিন্তু আদতে কি রিফর্মস করবেন সেটা উনিও জানেন না। শুধু বলছেন যে আমি রিফর্মস করব, আর রিফর্মস করার পরে আমি ইলেকশন ডিক্লেয়ার করব। অর্থাৎ তিনি চেয়েছেন বা চাইছেন যে তিনি বাংলাদেশের প্রধান হিসাবে থাকবেন। কিন্তু ঘটনা উল্টে গেছে এই ট্রাম্প জেতাতে। কারণ হচ্ছে এই ট্রাম্প 2016 সালে যখন প্রেসিডেন্ট হন, তখন এই মোহাম্মদ ইউনূস তিনি নাকি ফান্ড করেছিল ট্রাম্পকে হারানোর জন্য। ট্রাম্প নিজেই এই কথা বলেছেন যে হোয়ার ইজ দ্য গাই, যে আমাকে হারানোর জন্য বাইডেন গভর্নমেন্টকে জেতানোর জন্য ফান্ড করেছিল। মানে বুঝতেই পারছেন এই বাইডেন এবং ইউনূসের দোসরকে ট্রাম্প কিন্তু কোনো অবস্থায় ভালোভাবে দেখেন না। এর ফলশ্রুতি পেয়েছি আমরা কিছুদিন আগেই, যখন আমেরিকায় ভোট হবে তার কয়েকদিন আগেই ট্রাম্প একটি এক্স হ্যান্ডেলে, অর্থাৎ টুইটার আগে যে নাম ছিল, সেই এক্স হ্যান্ডেলে ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে যেসব মাইনরিটির ওপর অত্যাচার করা হচ্ছে আমি সেটা কোনো অবস্থাতে বরদাস্ত করব না। আর এর ফলেই কিন্তু ইউনূস একেবারে চুপসে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর ফলে কিন্তু ইউনূস অনেকটা মানে তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর এখানে শেখ হাসিনা কিছুটা হলেও ফ্রন্ট ফুটে চলে এসেছেন। কারণ শেখ হাসিনার সাথে কিন্তু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একটা রিলেশন রয়েছে। অপরদিকে এই মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে একটা হাস্যকর কথা বলেছেন। তিনি বলেছেন যে মোহাম্মদ ইউনূসের বাইডেন সরকারের সাথে যেরকম ভালো সম্পর্ক ছিল, ঠিক সেরকমই ট্রাম্প সরকারের যেসব বাকি লোকেরা রয়েছে তাদের সাথে নাকি মোহাম্মদ ইউনূসের খুব ভালো একটা রিলেশন রয়েছে।
ফলে গিয়ে ট্রাম্প সরকারের সাথে মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা হবে না। আরে কি বলবো, এখানে কিছু বলার নেই। যাই হোক, সেটা ওনাদের পার্সোনাল ম্যাটার, ওনারা যেভাবে বলেছেন বা যেভাবে আলোচনা করেছেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যতই মুখে বলুক, বাংলাদেশ কিন্তু ভয় পেয়েছে। হ্যাঁ, বাংলাদেশ সত্যি সত্যি ভয় পেয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশে এই ট্রাম্প যখন জিতে গেছে বাংলাদেশে, তখন কিন্তু একটা অডিও ক্লিপ ভাইরাল করা হয়েছে। কি অডিও ক্লিপ? অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি কোনো এক ব্যক্তিকে বলছেন যে তোমরা একটা র্যালি বের করো, এবং সেই র্যালিতে ট্রাম্পের ছবি থাকবে। আর দেখবে যে যদি কোনো ব্যক্তি ওই ট্রাম্পের ছবি সমেত কাউকে বাধা দেয়, তাহলে সেই ছবি সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে ছবি তুলে সেটি পাঠিয়ে দেবে, এবং সেই ছবি ট্রাম্পের কাছে শেখ হাসিনা সাবমিট করবেন। এই ঘটনার পরপরই বাংলাদেশে হুলুস্থুলুস বেঁধে যায়। মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট চিন্তায় পড়ে যায়, এই কি হলো যায় 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 অবস্থা। তারা এতটাই বোকা, তাই এই সামান্য অডিও ক্লিপের জন্য তারা কি করে, তারা বাংলাদেশে ওই ছাত্ররা যারা আছে, যারা গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল, তারা সেই 10 তারিখে নূর দিবসের আগের দিন, এই ঘটনাটা ঘটাতে বলেছিলেন ওই অডিও ক্লিপে যে নূর দিবসের দিন, অর্থাৎ 10 তারিখে। তো 9 তারিখ রাতের থেকেই ছাত্ররা 0 পয়েন্ট এবং বাংলাদেশের বাকি সব জায়গাতে পুরো কভার করে নেয় ছাত্ররা, তারা দখল করে নেয়। আর মজার ব্যাপার এটাই যে আর্মিদেরকে পুরো স্ট্রিক্ট থাকতে বলে দেওয়া হয়। অর্থাৎ এই গভর্নমেন্ট এই ঘটনাটার জন্য, শুধুমাত্র সামান্য একটা অডিও ক্লিপের জন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এবং কি করবে কিছু বুঝে না উঠে তারা আর্মিকে পুরোপুরি একদম পারমিশন দিয়ে দেয় যে কোনো অবস্থাতে কোনো রকম র্যালি কিন্তু বাংলাদেশের বুকে যেন আওয়ামী লীগ করতে না পারে। ফলে গিয়ে বুঝতেই পারছেন কেমন একটা অবস্থা হয়ে রয়েছে বাংলাদেশে। ঠিকই শুনছেন, বাংলাদেশের অবস্থা সত্যি খারাপ। কারণ ওই যে বলে না, বাঘ এসছে, গল্পটা আসছে একটু বলে নি। 10 তারিখ সকালবেলা বাংলাদেশে কিন্তু একটা থমথমে ভাব। বাংলাদেশিরা ভাবে যে ওই যে ঘটনা ঘটেছিল গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের বুকে, হয়তো তার থেকে অধিকতম ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। কারণ তারা অনুমান করেছিল যে ওই অডিও ক্লিপে যেটা বলা হয়েছিল, তার দরুন হাজার হাজার লাখে লাখে ইভেন কোটি কোটি মানুষ, হয়তো আওয়ামী লীগের সমর্থকরা, তারা হয়তো সেদিন বাইরে বেরিয়ে আসবে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ সেখানে সৃষ্টি হবে। কিন্তু ফসকা গেরো, সারাদিন মাত্র হাতে গোনা 2-1টি ব্যক্তি ছাড়া সেখানে আওয়ামী লীগের কিন্তু কেউ বেরোয়নি। অর্থাৎ এবার আসি গল্পটায়, যে একটি রাখাল, আমরা প্রত্যেকে জানি গল্পটি, রাখাল তার গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতো। সে একদিন মনে মনে ভাবলো যে একটু মজা করা যাক। কি মজা করবে? সে সেই মাঠের মধ্যে একটি গাছ ছিল, সে গাছের উপর চড়ে যায় এবং সে সেখান থেকে চিৎকার করতে থাকে, বাঘ এসছে, বাঁচাও বাঁচাও বলে। যথারীতি আশেপাশে যেসব চাষিরা ছিল বা লোকজন ছিল, তারা প্রত্যেকে ছুটে আসে, এসে রাখালকে জিজ্ঞেস করে, কোথায় বাঘ? রাখাল হাসতে থাকে। রাখাল কিচ্ছু না বলে, সেজন্য কি হয়, সেই কৃষকেরা রেগে মেগে সেখান থেকে চলে যায়। ঠিক আবার পরের দিন একইভাবে বাঘ এসছে, বাঁচাও, আবার রিপিট, প্রত্যেকে সেখানে উপস্থিত হয় এবং দেখে যে রাখাল সেদিনও তাদের মিথ্যা কথা বলেছিল। তারা আবার নিরাশ হয়ে চলে যায়। কিন্তু ঘটনাচক্রে দেখুন, ঠিক একদিন যেদিন সত্যি সত্যি বাঘ আসে, আর রাখাল প্রাণপণে চিৎকার করতে থাকে, বাঁচাও। কিন্তু তখন কোনো কেউ সেই রাখালকে বাঁচানোর জন্য উপস্থিত হয় না। বুঝতে পারছেন কি বলতে চাইলাম? আশা করি প্রত্যেকে বুঝে গেছেন। ঠিক সেরকম মজাটাই কিন্তু নিয়েছে ওই আওয়ামী লীগের সমর্থকরা এবং শেখ হাসিনা। দেখুন,
শেখ হাসিনা যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল সেটা অবশ্যই খারাপ। কারণ একটা গভর্নমেন্ট ওইভাবে যদি ছাত্রদের উপর মানে নির্মম অত্যাচার করে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর সেটা জাস্টিফাই করার মতন আমরা কেউ নই। আদতে কি হয়েছিল কি না হয়েছিল, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলার বিষয় আমাদের নেই, আর বলার ইখতিয়ারও আমাদের নেই। তো বাংলাদেশ যে ভয় পেয়েছে সেটা কিন্তু প্রমাণিত। দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে, ট্রাম্প কি করতে চলেছে বাংলাদেশের ওপর। আর সব থেকে বড় ব্যাপার যে আওয়ামী লীগ আইসিসিতে, ইন্টারন্যাশনাল কোর্ট যেখানে রয়েছে নেদারল্যান্ডে, সেখানে মোহাম্মদ ইউনূসের জন্য ফাঁসির দাবি করেছেন। বুঝতে পারছেন কি অবস্থাটা হয়েছে? বলে না, বেশি মানে কারো সম্বন্ধে যদি কেউ খারাপ চায় সেই খারাপটা কিন্তু আগে তার নিজের হয়। উল্টো দিকে আবার আমরা দেখেছি গতকাল বাংলাদেশের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা কিন্তু শেখ হাসিনাকে আনার জন্য তারাও স্টেপ নিয়েছেন। ফলে একটা মজাদার পরিবেশ তৈরি হয়ে গেছে বাংলাদেশে। ওই যারা বড় বড় কথা বলছিল না কিছুদিন আগে যে এই আমরা সেকেন্ড টাইম আমরা ফ্রিডম পেয়েছি, তারা সত্যি সত্যি আজকে কতটা স্বাধীন হয়েছে তারা নিজেরা রিয়েলাইজ করতে পারছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কি মতামত এই বাংলাদেশ প্রসঙ্গে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।